আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রথমেই শুনবেন শিরোনাম। বেহেশত দোজখের মাঝামাঝি ডক্টর ইউনূসের সময়, মন্তব্য গোলাম মোল্লা রনির। হাসিনা রেহানা সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রের, ৩৭% শুল্কের চ্যালেঞ্জে বাংলাদেশ। বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী কন্যার সামনে গুলি করে হত্যা। দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের ঝুঁকি। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজগুলোর বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়কাল, এটি অনেকটা বেহেশত এবং দোজখের মাঝামাঝি অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে একথা বলেন তিনি বলেন, একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে, কর্মপন্থার যে ধারাবাহিকতা থাকে, কিংবা একটি সরকারের দুর্নাম এবং বদনামের যে একটা আলাদা আলাদা ব্যারোমিটার, প্যারামিটার বা প্যারাগ্রাফ থাকে, সব জায়গাতেই একটা এবড়োথেবড়ো অবস্থা। অর্থাৎ ধরুন আপনি একটা রেল লাইন, সেটা সমান্তরালভাবে বইতে থাকে, কিন্তু প্রচণ্ড রোদে এবং অন্য কোনো তাপ এবং চাপে রেল লাইন যখন বাঁকা হয়ে যায়, তখন সেই পথ চলাচলকারীর মানে ট্রেন, অর্থাৎ ট্রেনে যারা যাত্রী, সবার জন্য মৃত্যুকূপ হয়ে পড়ে। তিনি আরও বলেন, এজন্য বলা হয়ে থাকে যে মাঝামাঝি কোনো জিনিস সবসময় ভয়ঙ্কর। আমাদের দেশে যারা আলেম ওলামা রয়েছেন তারা ওয়াজ করেন, সেখানেও বলা হয়ে থাকে যারা বেহেশতে যাবেন তাদের জন্য এক ধরনের একটা ফয়সালা, আর যারা দোজখে যাবেন তাদের জন্য অনুভূতিটা আলাদা, এবং তারা নির্মম এবং চূড়ান্ত পরিণতি জানার পর ওইভাবেই তার শরীর, মন, মানসিকতা গড়ে উঠবে যে অনন্তকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদের জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যেহেতু এই কোর্ট বিশ্বাস করে যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার এবং বিচারে সোপর্দকরণ এড়ানোর জন্য আত্মগোপন করেছেন এবং তাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নেই, সেহেতু তাদের আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করা হবে। এর আগে গত ১ জুলাই গেজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। মামলাগুলোর পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে কম, বরং বাণিজ্য ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। বিশেষ করে যখন বাংলাদেশকে ৩৭% শুল্কের মতো কঠিন বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের এই অবস্থান নতুন করে আলোচনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে উল্লেখ করে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কুগেলম্যান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয়ে তাদের আগ্রহ নিতান্তই কম। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গত ৩০ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আলোচনাগুলোর একটি।
চট্টগ্রামের রাউজানে স্বজনকে চির বিদায় দিয়ে ফেরার পথে স্ত্রী কন্যার সামনে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মীকে বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর 12টার দিকে বোরকা পরে এসে 4 দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। উপজেলার কলুদপুর ইউনিয়ন ঈশান ভট্টের হাটে শান্তি ফার্মাসির সম্মুখে এই ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুন পাড়া এলাকার আমির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম একই ইউনিয়নের কদলপুর শমশের পাড়ায় তার এক নিকটাত্মীয় নারীর জানাজা ও দাফন কাফন শেষে মোটরসাইকেলে করে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে তার ইসলামিয়া নতুন পাড়ায় নতুন বাড়িতে যাওয়ার পথে ঈশান ভট্টের হাটে দাঁড়িয়ে ওষুধ কিনে গাড়িতে ওঠার সময় সিএনজি চালিত অটোরিকশা যোগে বোরকা পরিহিত 4 জন যুবক এসে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের কারণে মোহাম্মদ সেলিম খুন হন। সেলিম জানে আলম গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। সবশেষে আবহাওয়া। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়ার এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় আপনাদের সামনে আরেকটি টপ নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।